This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। আমরা হীরক রাজার দেশে দেখেছি, আর এখন কি দেখছি? দেশ ভর্তি হীরক রাজা। ওই হীরক রাজা স্বৈরাচারী, অত্যাচারী ছিলেন, আর তার মোসাহেবরা তারা কি করত? তাকে ঘিরে তিনি যা বলতেন ওই জিজ্ঞেস করতেন ঠিক কি না, আর তারা সবাই বলতো ঠিক ঠিক। এই তালে তাল দেওয়ায় আরও তালেবর হয়ে উঠতেন হীরক রাজা, দেখেছি আমরা। আর তারপর তো তার ফলে যা হওয়ার তাই হয়েছিল, ফাঁক তালে পতন। শেখ হাসিনাও নাকি স্বৈরাচারী ছিলেন, তিনিও ওই একই রকমভাবে কোথাও গিয়ে তালে তাল মেলানো মোসাহেবদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন কিনা সেটা আমরা জানি না, কিন্তু তাকে তো উৎখাত করা হয়েছে, তারও তো তার মানে পতন হয়েছে। মানে স্বৈরাচারী যিনি ছিলেন, মানে যাকে বলা হতো স্বৈরাচারী, তিনি তো আর নেই। তাহলে এই যে লোকজন ঠিক একই ভঙ্গিতে ঠিক ঠিক করে যাচ্ছে, হাসিনার বিরোধীদের অনুগামীরা সবাই ঠিক ঠিক চিৎকারে চারপাশ আলোড়িত করে দিচ্ছে, এটা কেন হচ্ছে? গত কয়েকদিন ধরে এই বাংলাদেশের যত ওই হুজুর নেতা এদের বক্তব্য ফলো করছি, তো আপনারাও করছেন, এবং দেখবেন মানে এক্স মার্কার এক বক্তা, তামিল তেলেগু ছবির যা অ্যাকশান আছে সেই সব যাবতীয় অ্যাকশান, মালায়ালাম ছবির সাসপেন্স, বলিউডের কমেডি, সব মিলে মিশে ঘেঁটে ঘুটে একাকার, আর তার সব কিছুর একটা মণ্ড মানে মিলিত চেহারা এইসব বিভিন্ন লোকগুলো বক্তব্যগুলো শুনছিলেন। তো পশ্চিমবঙ্গের মানুষ সিরিয়াসলি বলছি, তারা এখন ওই সিরিয়াল দেখা ছেড়ে বাংলাদেশের এই রিয়েলিটি শো দেখছেন। এন্টারটেইনমেন্ট ভ্যালু অনেক বেশি। শেক্সপিয়ার বেঁচে থাকলে কি হতো জানেন? কি আর হতো, কেঁদে ফেলতেন, আর কি করতেন। তার নিজের যখন দরকার ছিল তখন চরিত্রগুলোর জন্য উপযুক্ত অভিনেতা পাননি, আর অভিনেতা যখন পেয়েছেন তখন জনতা পাননি। আর বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, একদম নতুন মডেল নিয়ে চলে এসছে। অভিনেতা জনতাকে সঙ্গে নিয়ে ঘুরছে, একটা একটা করে ডায়ালগ ফেলছেন, আর মাটিতে পড়ার জো নেই। পাশ থেকে জনতা চিৎকার করে বলে উঠছে ঠিক ঠিক। ইসকন সন্ত্রাসবাদী সংগঠন ঠিক, চিন্ময় কৃষ্ণদাস দেশদ্রোহী ঠিক, এমনকি ভারতের থেকে বাংলাদেশের পেঁয়াজ বেশি ঝাঁঝালো সেটাও ঠিক। রাস্তাঘাটেই একদম মুখে মুখে জানেন তো মামলাগুলো পড়ছে, আর মুখে মুখে রায় হয়ে যাচ্ছে, সব ঠিক। ওটা তো পদ্মার ওপার। এপার যেখানে আমরা বসে আছি, এখানে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না এখানে সব ভুল, সব ঝুট হ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ভুল, ধর্মতলায় যোগ্য চাকরি প্রার্থীদের ধর্ণা ভুল, তিলোত্তমার ধর্ষণ আর খুন কোথায় ঘটেছে? ঘটেইনি। প্রমাণ লোপাটের চেষ্টা, আরে যে জিনিসটা হয়ইনি তার আবার প্রমাণ। রাত দখলের আন্দোলন, ও তো পুরো ভুল। হাসপাতালে থ্রেট কালচার, ঘুমিয়ে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছিলেন নাকি? বাস্তবে তো কিচ্ছু নেই, সত্যিই কিচ্ছু নেই। আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে সব মরীচিকা, মায়া। এবং বিশ্বাস করুন, এই বিশ্বাসটা ক্রমশ মনের মধ্যে চেপে বসছে। তাই ন্যায় অন্যায়, উচিত অনুচিত বোধটা চিরতরে হারিয়ে ফেলার আগে কয়েকটা কথা মনে হচ্ছে বলে ফেলা দরকার, জানেন তো? যে কথাগুলো আজ অন্তত না বললেই নয়। ইদানিং একটা বেশ নতুন ট্রেন্ড হয়েছে, প্রত্যেকটা দিনই কিছু না কিছু দিন, এবং এত কিছুর দিন মাঝে মধ্যে এরকম হয় যে একটা দিন, সেই দিনটা 4-5টা দিন। মানে ধরুন কোনো দিনটা হয়তো খুশির দিন, কোনো দিনটা হয়তো কান্নার দিন, কোনো দিনটা হয়তো এরকম বিভিন্ন রকম, এবং তাতে সব কিছুকে অ্যাকোমোডেট করতে একটা দিনকেই বিভিন্ন ধরনের দিন বানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা দিন ছিল না, আমি শিওর, যেটা
আজকের দিন। আজকের দিনটাকে একটা নাম দেওয়া যায় জানেন তো, জামিন দিবস। এই নামে ডাকা যেতেই পারে, কারণ আজ দুটো আলাদা আলাদা মামলায় তিনজনের জামিন হয়েছে। মানে দুজনের জামিন আর একজনের জামিন হবে বলে, কবে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তিনজনই এই সাম্প্রতিক অতীতে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সমালোচিতও বটে। কার কার জামিন হলো আজ এক এক করে আসি। শিক্ষার নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিনের ডেট পেয়ে গেছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, সুতরাং নড়চড় হওয়ার কোনো জো নেই। পাবেন তিনি, কবে পাবেন সেটাও বলে দিয়েছেন। আরজি কর কাণ্ডে আজ জামিন কে পেয়েছেন? সেই তিনি যাকে নিয়ে একটা সময় 4-5টা তোলপাড় হয়ে গেছে, আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। আর কে জামিন পেয়েছেন? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এবার খেয়াল করে দেখুন, এই যে তিন চরিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল, এই তিনজনের মধ্যে একটুও কি মিল নেই? আছে তো, অনেকগুলো মিল আছে। কমন বিষয়গুলো কি কি? দেখুন, তিনজনকেই গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। তিনজনই সরকার আর প্রশাসনের শরিক ছিলেন, আর তিনজনই জামিন পেলেন একইভাবে, একই সঙ্গে। কিভাবে? কমন, সবটা কমন। তিনজনেরই জামিন হয়েছে এই উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে। ভাবুন, যখন গ্রেফতার হয়েছিলেন তখন তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল, আর যখন সেগুলো প্রমাণ সত্যি করার সময় এলো তখন দেখা গেল যে তথ্য প্রমাণের নিরিখে গ্রেফতারি, সেই তথ্য প্রমাণগুলো আদালতে পেশ হয়নি বা পেশ করা যায়নি বা প্রমাণ করা যায়নি, এরকম একটা ব্যাপার। মোদ্দা কথা হচ্ছে, যার ভিত্তিতে গ্রেফতারি আর আদালতে যা পেশ, এই দুয়ের মধ্যে বিস্তর ফারাক। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এই জন্যেই সাদে কি বলে, কাপ আর ঠোঁটের মধ্যে ফারাকটা বড় গন্ডগোলের জিনিস। কখন যে সেই ফাঁক গলে কি পড়ে যাবে কেউ বুঝতে পারে না। ওই ফারাকটা আর ভরাট হয়নি। আমাদের রাজ্যে পুকুর ঠুকুর ঝপাঝপ মানে সব ভরাট হয়ে যায়, মানে ভরাট হওয়া বারণ থাকলেও ভরাট হয়ে যায়। কিন্তু এই বিভিন্ন তথ্য প্রমাণের ফাঁক, সেগুলো অদ্ভুতভাবে জানেন তো ভরাট হয় না। কামদুনি কাণ্ডেও দেখেছিলাম, আদালতের বিচারপতি শুদ্ধ বিরক্ত হয়ে বলেছিলেন, এত ফাঁক রয়েছে পুলিশের পেশ করা তথ্য প্রমাণে, তাই জন্য আর কিছু করার নেই। ওই প্রাণদণ্ডে দণ্ডিতদের যাবজ্জীবন হয়েছে, কারুর বেকসুর খালাস হয়েছে। এখানেও তো তাই দেখলাম। আরজি কর কাণ্ডে 90 দিনেও চার্জশিটটাই পেশ করে উঠতে পারলো না সিবিআই। এবার দেখুন, এর ফলে যেটা হওয়াটাই তো হয়েছে। আইনের তো একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, স্বাভাবিক একটা রীতিনীতি আছে, সেই অনুযায়ী জামিন মিলে গেছে। আর ওদিকে পার্থ চট্টোপাধ্যায়, সিবিআই মামলায় জামিনটা হয়নি, হয়তো সিবিআই ধরেই রেখে দিয়েছিল যে এরকম ইডির থেকে জামিন হয়ে যাবে, এবার সিবিআইকে ধরতে হবে, আগে ভাগেই তারা হেফাজতে নিয়েছিল। কিন্তু ইডির মামলায় শীর্ষ আদালত যেটা বলল সেটাও তো বড় ধাক্কা, কারণ সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যে 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে। দেখুন, এই কথাটা তো অনেকে বলতেই পারেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কিন্তু পাল্টাটাও তো মাথায় রাখতে হবে। আদালতে ওই জাস্টিস পেতে গেলে আগে যেটা লাগবে সেটা প্রমাণ। শুধু তথ্য ওখানে পেশ করলে হবে না, সেটা যে ঠিক সেটা প্রমাণ করতে হবে। সেখানে আবেগ বা হতাশার কোনো দাম নেই। প্রমাণ দিতে না পারলে কাউকে দীর্ঘদিন গ্রেফতার করে রাখা যায় না। এবার এই প্রমাণটাই কি দিতে পারলো না সিবিআই? কেন পারলো না? দেখুন, দিতে যে পারেনি এটা তো পরিষ্কার, কারণ দিতে পারেনি বলেই তো জামিনটা হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু শাসক সাম্প্রতিককালে যেরকম আমরা দেখেছি, তৃণমূল নেত্রী বলেছিলেন যে অভিযোগ উঠলেই, কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলেই তিনি অভিযুক্ত নন।
তেমন এটাও তো তাহলে আমরা ভাবতে পারি যে প্রমাণের অভাবে কেউ জামিন পেলেও তাকে নির্দোষ বলা যায় কি? যায় কি যায় না সেটাও প্রমাণ সাপেক্ষ। মজাটা এইখানে। আর এখানেই ঠিক এখানেই আজকের তিনটে জামিনের রাজনৈতিক আর সামাজিক প্রেক্ষিতটা অনেক বড়। খেয়াল করে দেখুন, গত কয়েক বছরে, শুধু কয়েক বছর কেন, তৃণমূল সরকারের গত 13 বছরের শাসনকালে যদি সবচেয়ে বড় কোনো অস্বস্তি কিছু হয়ে থাকে তাহলে তো এই দুটো ঘটনা। এক, শিক্ষায় নিয়োগ দুর্নীতি। গোটা শিক্ষা ব্যবস্থাটা যে দুর্নীতির পাকে চক্রে প্রায় রসাতলে যেতে বসেছে। ভবিষ্যৎ প্রজন্ম একটা সম্পূর্ণরূপে যারা শিক্ষকতা করবেন, শিক্ষা দেবেন, তারা নিজেরাই রসাতলে যাওয়ার উপক্রম হয়েছে। সরাসরি সরকারের স্টেক জড়িয়ে গেছে এই পাহাড় প্রমাণ দুর্নীতিতে। আরেকটা অস্বস্তি, আরজি করে তিলোত্তমার খুন আর ধর্ষণ। এক সরকারি হাসপাতালে এক চিকিৎসক নিজের কর্মক্ষেত্রে খুন হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন। এটা তো মানুষের কাছে একটা বড় ধাক্কা ছিল। দেখুন, অনেক কিছু হয়েছে, বাংলা অনেক কিছু দেখেছে, অনেক কিছু সহ্য করেছে। যারা বিরোধী তারা বলতে শুরু করবেন যে এটা তো ওই 2011 থেকে হয়েছে, ওই প্রথমে চিটফান্ড, তারপরে এই নিয়োগ দুর্নীতি, এরকম পরপর করে বলতে থাকবেন। নারদ, সারদা, এগুলো সব বলতে থাকবে। কিন্তু বিশ্বাস করুন, মানুষের যে ধৈর্যের যে আধারটা না, কম্পার্টমেন্টটা আমাদের মনের মধ্যে, সেটা বিরাট। কবে থেকে যে সেখানে একের পর এক জিনিস জমছে আমরা সত্যিই জানি না। খোঁজ করতে দেখলে হয়তো দেখব যে সেখানে ওই 2011 থেকে পেরিয়ে 34 বছর পেরিয়ে হয়তো আরও আগের জিনিসপত্র রয়েছে। মানুষ প্রতিবাদ করতে পারেনি, সহ্য করেছে। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। বংশ পরম্পরায় সহ্য করতে করতেই হয়তো কোথাও গিয়ে আজকে ফেটে বেরিয়েছে। এই গোটা বিষয়টাকে ট্রিগার করেছিল ওই আরজি কর হাসপাতালের তিলোত্তমার খুন আর ধর্ষণের ঘটনাটা। গোটা সমাজটা উত্তাল হয়ে উঠেছিল। যেভাবে হয়েছিল, বিশ্বাস করুন, অতীতে কখনো হয়নি। কোনো সরকারের বিরুদ্ধেই এভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতদিন ধরে পথে নামেনি। যত ইস্যুগুলোর কথা বললাম, সারদা, নারদা, চিটফান্ড, যা খুশি ধরুন না কেন, কিছুতে কিছু হয়নি। সরকারকে কখনো ওই পুলিশ কমিশনার সহ একাধিক আধিকারিককেও সরাতে হয়নি। তারপরেও আদালতে তথ্য প্রমাণের অভাবে জামিন। তাহলে আলটিমেটলি কি খারাইল কর্তা? তাহলে কি বলতে হবে যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি হয়নি? তাহলে কি বলতে হবে যে আরজি করে তিলোত্তমার খুন, ধর্ষণ এটা একটা নেহাতি দুর্ঘটনা, অথবা এটাও হয়নি প্রায়? স্বাস্থ্য ব্যবস্থায় যে থ্রেট কালচারগুলো ছিল সেগুলো মিথ্যে। হাজার হাজার বঞ্চিত শিক্ষকের চোখের জল, লাখো সাধারণ মানুষের তিলোত্তমার জন্য গর্জন, রাত দখল, সবটাই লোক দেখানো, একটু গা গরম করে নেওয়া, একটু বেশ নিজেদের বিপ্লবী ভাবা, অথবা সবটাই রাজনৈতিক অবস্থান থেকে মিথ্যাচার। তাই তো দাঁড়ায়, আলটিমেটলি তাই তো দাঁড়ায়। সেই জন্য তো আজ ওই সে একটা সিনেমার বিখ্যাত ডায়লগ আছে না, হিন্দি সিনেমা, সেই ডায়লগটার কথা খুব মনে পড়ছে জানেন। বিখ্যাত অভিনেতার বিখ্যাত ডায়লগ, নকল তো করা যাবে না কিন্তু কথাগুলো আপনাদের বলতে পারি। আজ খুশ তো বহুত হোগে তুম, খুব মনে পড়ছে। এরকম মানে অ্যাপ্রোপ্রিয়েট ডায়লগ এইরকম সময়গুলোর জন্যই বোধ হয় অভিনেতারা দিয়ে থাকে। আজ বঞ্চিত হবু শিক্ষক অথবা তিলোত্তমার জন্য যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন, এভাবেই কি তারা তাদের হতাশাটা ব্যক্ত করবেন? আর শাসক সত্যিই আজ খুশি হয়ে যাবেন? জাস্টিস নিয়ে চারপাশ আলোড়িত হয়েছিল, আজকে শাসক কি বলবে? এই হচ্ছে জাস্টিস। জামিন ইজ ইকুয়াল টু জাস্টিস।
দেখুন একটা জিনিস তো প্রমাণিত হয়ে গেল, যতই নাম দিন দ্রোহ, যতই নাম দিন আন্দোলন, যে নামেই ডাকা হোক, সবটাই কোট আন কোট কেন্দ্রীয় এজেন্সি আর বিরোধীদের চক্রান্ত। এটা তো আজকে শাসক বলবে। আজকে এর উল্টো দিকে দাঁড়িয়ে সত্যি কি কিছু বলার আছে? শাসকের ন্যারেটিভের অঙ্কের শেষে কি লেখা হবে? লেখা তো হবে নিশ্চয়ই, মিলে গেল তো, কিন্তু সত্যি কি মিলেছে জাস্টিসটা? আর কবে আরজি করে এই স্লোগান উঠেছিল? আজ বোধহয় উত্তরটা দিয়ে দিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। চার্জশিটটা দেয়নি তার মানে এটা ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়নি। ইটস মিন ইটসেলফ কি ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা আমার এগেইনস্টে কিছু নেই। কিছুদিন আগেও বলেছি যে টালা থানার মধ্যে কিছু হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে, কল রেকর্ডিং এর কথা বলা হয়েছে, অনেক বড় বড় কথা বলা হয়েছে। বারবার সিবিআই একটাই কথা বলে যাচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশনটা চলছে আর ইনভেস্টিগেশনটা আমাদের এখনো চলছে। মানে তার মানে ইনভেস্টিগেশন 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোইং অন। তো হোয়াট ইনভেস্টিগেশন ইজ দেয়ার উই হ্যাভ বিন নট ফাইন্ড টিল টুডে। এভিডেন্স পাওয়া যায়নি, কোনো এভিডেন্স নেই এই ম্যাটারে, সেটার জন্য চার্জশিট ওরা জমা দিতে পারেনি। আজ আমাদের জামিনের পেটটা গ্রহণ করলেন কোর্ট আর ওনাকে বেল গ্রান্ট করেছেন। এতদিন ধরে যেটা বলা হলো যে ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। সোশ্যাল মিডিয়ার অ্যালিগেশন যে যা পেয়েছে বলে গেছে। সিবিআই ওটা সিবিআই এর দেখুন একটু প্রসিকিউশন থেকে একটু বেড়ে ওনারা প্রসিকিউশন করছিলেন বলে করেছেন। 4 দিনে 900 ঘন্টার ফুটেজ ওনারাও বোধহয় দেখতে পারেন না। একবার 9000 বলেছেন, তারপর বললেন 900, কোনটা ওটা ওনাদেরকে জিজ্ঞেস করুন আপনারা। এই আইনজীবীর কথাটাই ঠিক, জানেন তো, সব কিছুই মিডিয়ার বানানো গল্প। তাই তো বলবেন এখন, তাই তো শুনতে হবে, এবং তাই তো আদালতে প্রমাণিত। আইনজীবীর ওই কথাগুলো শুনে না ফের একবার সেই মোল্লা নাসিরুদ্দিনের গল্পটা মনে পড়ে গেল। ওই দুধ জাল দিচ্ছিলেন মোল্লা নাসিরুদ্দিন, দুধ গরম হচ্ছে আর ফুলে পেঁপে উঠে বাড়ছে, আর ওই হাঁড়ির ভেতর আস্তে আস্তে তার উচ্চতা বাড়ছে। একসময় হাঁড়ির সমান উচ্চতায় পৌঁছে গেছে, ছিল অর্ধেক, হয়ে গেছে হাঁড়ির একদম কানায় কানায়। মোল্লা তো ভীষণ খুশি, ভাবছেন দুধটা ওপরওয়ালার কৃপায় কি পরিমাণ বেড়ে গেল। ওপরওয়ালা সত্যিই কৃপাময়, আমাকে কৃপা করেছেন। তা কৃপাটা আরেকটু বাড়তে শেষ পর্যন্ত দুধটা উথলে পড়ে গেল। যখন থামলো দেখলেন যে যেটুকু দুধ ছিল তারও 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। মোল্লা তখন হতাশায় কি বললেন, আল্লাহ দিলি বা কেন আর নিলি বা কেন? আমাদেরও তো সেরকমই মনে হচ্ছে। ঘটনাটা ঘটারই বা কি দরকার ছিল? আর ঘটনাটা যদি ঘটেই থাকে তাহলে সাধারণ মানুষের পথে নামারই বা কি দরকার ছিল? সবই তো মায়া, মিথ্যে। এখন তো সেটাই বলা হবে, সব মিথ্যে, সব ঝুট হ্যায়। ওই যখন ওই একের পর এক ওএমআর শিট বেরিয়েছিল নিয়োগ দুর্নীতির তদন্তে, যখন দেখা গেছিল 0 থেকে 52-53 হয়ে গেছে, সেগুলো তো দেখা গেছিল চোখে, কিন্তু আজকে সেগুলো মিথ্যে। যখন দেখা গেছিল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে এই টাকার পাহাড়, যে টাকার পাহাড় কেউ কখনো দেখেনি বাংলায়, আজকে সেগুলো সব মিথ্যে। সাধারণ মানুষ যারা আরজিকর কাণ্ডে ওইভাবে পথে নেমেছিলেন, তারা তো সবাই ইনভেস্টিগেটিং এজেন্সি ছিলেন না। তারা একটা ঘটনা ঘটেছে, এমন একটা ঘটনা যার প্রতিবাদ করা উচিত বলে তাদের মনে হয়েছিল, পথে নেমেছিলেন তারা। সেটাও মিথ্যে, তাদের আবেগ মিথ্যে, তাদের প্রতিবাদ মিথ্যে। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে এতগুলো কথা বললাম, এতগুলো চরিত্রের কথা বললাম, এর মধ্যে বাস্তবের মোল্লা নাসিরুদ্দিনটা কে? এই সাধারণ মানুষ যারা এত প্রতিবাদ করছেন, যারা ওই রাস্তার ধারে বসে যে যোগ্য শিক্ষকরা লড়াই করেছেন, বা যে জুনিয়র ডাক্তাররা ওইভাবে শেষ পর্যন্ত অনশনের মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিলেন, নাকি মিডিয়া? নাসিরুদ্দিনটাকে দেখুন, দুধ বাড়েনি এটা যেরকম সত্যি, উল্টে যেটুকু ছিল সেটুকুও নষ্ট হয়েছে সেটাও সত্যি। ওই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার পর থেকে মানুষজনের বিচার ব্যবস্থার ওপর যে আস্থা, আশা, ভরসাটা একটা তৈরি হচ্ছিল, যে বাঙালি চট করে কখনো আদালতের দিকে যাওয়ার কথা ভাবতো না, যারা অভিশাপ দিতে হলে বলতো যে তোর বাড়িতে মামলা ঢুকুক,
তারাও কিন্তু আলটিমেটলি মনে করতে শুরু করেছিলেন কিছু হলে আগে আদালতে যেতে হবে, আসল সত্যিটা ওখান থেকেই বেরোবে। আরেকটা জিনিসও মনে করতেন, সিবিআই, শাসক দলের নেতা মারা গেছেন, তার পরিবার শুদ্ধ সিবিআই চেয়েছে, নিজের দলের শাসনে থাকা পুলিশের ওপর তারা ভরসা করেননি। সেটা কতটা যথার্থ কতটা যথার্থ না সেটা তো পরের কথা, কিন্তু ওই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল আলটিমেটলি, জানেন তো, আশা ওইখানটায় গেলে হবে, এরা তদন্ত করলে হবে, সেই আশার আলোটা কি নিভে গেল? দেখুন, আবার 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 বলছি যে এটা হয়তো ওই একই যুক্তিতে বলতে হবে যে জামিন পেয়েছে, বিচার তো চলছে, তদন্ত চলছে, খেল अभी भी বাকি কোথায় বাকি কোথায় বাকি না সেটা তো পরের কথা। আজকে এই মুহূর্ত পর্যন্ত যেটা বাস্তব সেটা তো ওই প্রশ্নটা, জাস্টিস জাস্টিস জাস্টিস, যেটার জন্য এতটা লড়া হয়েছিল, এত লোক যে আওয়াজটা তুলেছিলেন তো এটা ভেবেই পাওয়া যেতে পারে, যদি আশা না থাকতো তাহলে তো জাস্টিস পাওয়ার আশাই করতেন না, উই ওয়ান্ট জাস্টিস বলতেনই না। সেই জাস্টিসটাও কি মাঠে মারা পড়েছে? যেটুকুনি আশা ছিল গেল। আদালত আর তদন্তের ওপর আস্থা হারানো পাপ, এটাই কথা, এটাই শিখেছি। আমরা আশা হারাচ্ছি না, আমরা হতাশার কথাও বলছি না, কারণ হতাশার থেকেও তো আশার অনেক, মানে হতাশার মধ্যে আশা শব্দটা লুকিয়ে থাকে, তো এখানে আশার তো জায়গা আছে। সত্যিই তো, যে যতই গোটা বিষয়গুলোকে বিপদগামী বলুক, অহেতুক বলুক, যত রকমভাবে দেগে দেওয়ার চেষ্টা করুক, অত অত হাজার হাজার মানুষ যে পথে নেমেছিলেন, প্রতিবাদ করার জন্যই নেমেছিলেন, তো সেটা তো নিজের চোখে দেখেছি। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করেছি, আমি করেছি, আপনারা করেছেন। আমি দেখেছি আমার বাড়ির থেকে, আমার পাশের বাড়ির থেকে, আমার চারপাশ থেকে অসংখ্য মা বোনকে রাস্তায় নেমে আসতে, যারা হাঁটতে পারছেন না তারা হুইল চেয়ারে করে এসছেন। এরা কোনোদিন রাজনৈতিক গণ্ডগোলে, রাজনৈতিক বিষয়ে কোনোদিন পথে নামেননি, নেমেছিলেন মানবতার জন্য, মনে করেছিলেন সমাজের জন্য তাদের কিছুটা করার দরকার, এই প্রতিবাদ করার দরকার। বলি না, মোটামুটি অর্ধ শতাব্দী পার করে দেওয়ার পর দুটো জিনিস দেখেছি, যেটা হয়তো পরের প্রজন্ম দেখবে কি দেখবে না জানি না। কোভিড কাল আমাদের একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে নিয়ে ফেলেছিল, আর এই 14ই আগস্টের পর থেকে রাস্তায় নামা মানুষের রাত দখল টকল তো পরের কথা, প্রতিবাদটা বড়। এই প্রতিবাদের সাহস, প্রতিবাদের ইচ্ছে, এইটা বড়। মানুষের মধ্যে যেটা আছে একবার নিজের চোখে তো দেখে ফেলেছি, এটাই কোথাও গিয়ে মনের মধ্যে লুকিয়ে থাকবেন। আর মনের মধ্যে যদি থাকে না, বিজ্ঞান বলে মনের ভেতরে যেখানে যেটা থাকে সেটা কোনো না কোনো সময় বেরিয়ে আসতে পারে, যে কোনো সময়। তারপর যত লেয়ার, যত কিছু দিয়ে চেপে দেওয়া হোক না কেন, কোনো না কোনো সময় বেরিয়ে আসতে পারে। এই আশাটা, এই নিজের চোখে দেখাটা, এগুলো থাকবে, এই জন্যই হতাশ হতে পারছি না। কিন্তু কারণটা খোঁজা দরকার, কেন হঠাৎ করে হতাশার মুখে এসে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। জাস্টিস মিলবে এই আশাটা কেন জেগেছিল? দুটো কারণ, এক অভিযুক্তদের গ্রেফতারি, আর দুই সাধারণ মানুষের ওই প্রতিক্রিয়া। যদিও ইতিমধ্যেই প্রমাণিত, সেই রিয়াকশন আর ইলেকশন যে দুটো আমাদের লাইফের সব থেকে বড় সত্য, তার মধ্যে কোনো সম্পর্ক নেই। দ্রোহের মতো হয়েছে, ভোটের মতো হয়েছে। যিনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উপকৃত, যিনি সরকারের একাধিক উন্নয়নমূলক কার্য তারা মনে করেছেন উপকৃত হয়েছেন, তিনি সরকারের বিরুদ্ধে পথে নামবেন না, কারণ হাতে গরম, তিনি তো কিছু পাচ্ছেন। দেয়টাকে একটা কৃতজ্ঞতা বোধ আছে না? এই ধারণাটা হয়তো খানিকটা বদলে যেতে পারত এই তিলোত্তমার আন্দোলনে, কিন্তু বিশ্বাস করুন, তাতে যে ভোটের ফলাফলে বিরাট কোনো প্রভাব অন্তত পড়তে দেখিনি, তাতে হতাশ হয়নি। তার কারণ বাস্তব ইজ বাস্তব। মানুষের যেটা দরকার,
মানুষের যেটা প্রাপ্য সেটা মানুষ যেভাবেই পাবেন, যে দিচ্ছেন তাকে তো দেখতেই হবে, এটাই তো আলটিমেট সত্য। কিন্তু ওই প্রতিবাদটাও সত্যি। মানুষের হকের কোনো একটা জায়গা, সেটা সম্মান হতে পারে, অধিকার হতে পারে, তার কোনোটা যদি ধাক্কা লাগে তাহলে মানুষ যে প্রতিবাদ করতে পারে, এটাই তো সব থেকে বড় সত্যি। আর একবার প্রতিবাদ হলে আরও অনেকবার যে প্রতিবাদ হতে পারে সেটাও তো সত্যি। আর বারবার যদি প্রতিবাদ হয় তাহলে যেই শাসক হোক তাকে যে সতর্ক থাকতে হবে এটাও সত্যি। মানুষ তো এটাই চায়। ওই অতগুলো মানুষ তারা যে নেমেছিলেন, তারা কী জন্য নেমেছিলেন? তারা কী ভেবেছিলেন মানে কোনো রাজনৈতিক দলের নেতা এটা আশা করে থাকতে পারেন যে এই মানুষজন নেমে হয়তো শেখ হাসিনার মতো এ রাজ্য শাসন ব্যবস্থা পাল্টে দিলেন? সেটা যে এখানে হবে না সেটাই তো স্বাভাবিক ছিল। কারণ যে মানুষজন নেমেছিলেন তারা তো এই সরকার উল্টে দেওয়ার দাবি নিয়ে নামেননি, তাদের ওরকম কোনো আগ্রহই ছিল না। তারা প্রতিবাদ করতে নেমেছিলেন। তারা সমস্ত শাসককে এটা বোঝাতে নেমেছিলেন মানুষকে অগ্রাহ্য করাটা ঠিক না, মানুষের প্রয়োজনটা, মানুষের প্রাপ্যটা মানুষকে দেওয়া দরকার। এই প্রতিবাদ, এই প্রতিক্রিয়া, এতে যদি শাসক সতর্ক হয় তাতে তো আমাদের সবার ভালো, সমাজের ভালো। এটুকুনি তো, এটাই তো সব থেকে বড় আশা, এটাই তো সব থেকে বড় পাওনা। এই জন্যেই যে পরিমাণ মানুষ পথে নেমে প্রতিবাদ করেছিল তার এফেক্ট কিন্তু তৃণমূলের ভোটে পড়েনি, কারণ লক্ষ্য ওটা ছিল না, লক্ষ্য ছিল সতর্ক করা। কিন্তু মুশকিল হচ্ছে রাজনীতিতে এই জামিনের ঘটনাগুলো বহুগুণে প্রভাব ফেলবে, সেটার থেকে রাজনীতি বেরোতে পারবে না। সরকার বনাম বিরোধী অথবা শাসক বনাম আন্দোলনকারী, এই ডুয়েলটা তো চলতেই থাকবে। শাসক এখন কোন বিষয়টা নিয়ে সব থেকে বেশি উঠে পড়ে লাগবে? তাদের নাম্বার 1 এজেন্ডা হবে লোককে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া যে যাবতীয় যা কিছু হয়েছে সেগুলো আসলে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকারকে আসলে কালিমা লিপ্ত করার চেষ্টা হয়েছে। এখন সেটা মিলে যাচ্ছে, কারণ কেন্দ্রীয় এজেন্সি যে ফোর্সে ধরছে বা ধরেছে সেই ফোর্সে প্রমাণ জোগাড় করতে পারছে না। কেন পারছে না? কারণ সরকার বলবে ওটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা করেছিল, বাস্তবে তো তার অস্তিত্ব নেই। আর বিরোধীরা কি বলবে? বিরোধীরা বলবে যে প্রাথমিক তথ্য প্রমাণ তো পুলিশ আর প্রশাসন থেকে নিতে হয়, রাজ্য সরকার অসহযোগিতা করেছে, এটা তো সিবিআই বারবার বলেছে। কিন্তু সেই জন্যেই তারা কিছু করতে পারেনি। মুশকিল কি জানেন? নালিশে কাজ হয় না। আদালতের বিচারক বা বিচারপতি কোনো স্কুলের হেড স্যার নয়, সেখানে প্রত্যেকটা কথার প্রমাণ দিতে হবে। সিবিআইডির সাকসেস রেটটা আমরা সবাই জানি, সেটা দেখে কেউ বিরাট যে আশান্বিত হন এরকমও নয়। কিন্তু বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে কে সাকসেস আর কে ফেলিওর আমরা আমজনতা এত সহজে সব বুঝে যাব? রাজনীতি যেখানে রয়েছে এত সহজ বোঝা? এখানেই শাসকের পাল্টা ন্যারেটিভ, জানেন তো? তারা পর এখন চোখের সামনে এমন 4টে কেস যেখানে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে সেগুলোকে ফেলে দেবেন টেবিলের উপর। দেখুন, পুলিশ তদন্ত করেছে, ঝাপ করে ধরা পড়েছে, সব প্রমাণ হয়ে গেছে। যদিও লোয়ার কোর্টে হয়েছে, তো জানি না লোয়ার কোর্টের মতো ওই কামধুরি কাণ্ডের মতো সেগুলো হায়ার কোর্টে গিয়ে তারপর কি হবে সেটা পরের কথা। এখন তো ওই চটবাং নিপাট বিয়া করিয়ে তো দিয়েছে, যা কথা সেই কাজ। ওই জন্য বলা হয়েছিল যে এখানকার পুলিশ ধরলে গোটা বিষয়টা এতদিনে সলভ হয়ে যেত। ফালতু এত আন্দোলন করে গোটা বিষয়টাকে এমন ঘুলিয়ে দেওয়া হলো, এই সমস্ত কেন্দ্রীয় এজেন্সি এসে ঢুকে গেল। মাঝখান থেকে বেচারা তিলোত্তমা তার সুবিচারটাও পাচ্ছে না। এই যে দোষী ধরা পড়েছে তার এতদিনে সব কিছু হয়ে যেত, কিন্তু চট করে কেউ বলতে পারছে না কেস ক্লোজড। এখন আরও তদন্ত চলছে। যদি পুলিশ করতো একদিনে সব কিছু শেষ হয়ে যেত। প্লেন অ্যান্ড সিম্পল কেস। কেন্দ্রীয় এজেন্সি কি বলবে? তাদেরও তো বিরাট চাপ। একদিকে
এরকম একদিনে 3 অভিযুক্তের জামিন, আর উল্টো দিকে উল্টো ন্যারেটিভ। শাসক তো এখন খুব সহজ অঙ্ক কষবে, এবং সেই অঙ্ক কষার প্রধান লক্ষ্য থাকবে এটা প্রমাণ করে দেওয়া কেন যে প্রতিবাদটা করতে গেছিলেন, আর কেন যে এই সিবিআই করেন। প্রতিবাদ করাটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, জাস্টিসের পক্ষেও ভালো না। জাস্টিস কেউ কি আর কোনোদিন প্রতিবাদ করে পেয়েছে? ওটা সরকারের ওপর ভরসা রাখলে পেয়েছে। আর সিবিআই, এই হচ্ছে সিবিআই, যারা ধরে কিন্তু প্রমাণ করতে পারে না। সুতরাং যা যেখানে সিবিআই এখন পর্যন্ত ধরেছে সব ঝুট হ্যায়। শাসকের সাদা জব্বায় কোনো কালো ছোপ নেই হ্যায়। সিট যেটা মুখ্যমন্ত্রী করেছিল সেটাই দিতে এতদিনে ফাঁসি সাজা জয়নগরে 61 দিনে পেয়েছে, আরেকটা ফারাক্কায় 2 মাসে পেয়েছে। সুতরাং সিট অনেক এফিসিয়েন্টলি কাজ করবে, যেটা মুখ্যমন্ত্রী করে দিয়েছে। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন, আমার কি বলার আছে? আমি তো সিবিআই নই, তাহলে আমি কি করে দিতাম কাজটা? আচ্ছা, এটা চূড়ান্ত হতে। সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। তদন্তকারী সংস্থাগুলো মুখে কালো কালি মেখে ঘুরে বেড়ান যে আমরা তদন্তকারী না, আমরা সরকারের খাজাঞ্চি। তৃণমূলের সরকার এবং বাহিনী যা চায় সেই অনুযায়ী চালাবার ব্যবস্থা আমরা যাতে করি, দিল্লি সরকার তারই ব্যবস্থা করে দিয়েছে। প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। ক্রাইম সিনে এতজন লোক কি করে ঢুকলো পুলিশের উপস্থিতি সত্ত্বেও, এবং 14 তারিখ রাত্রে যে ভ্যান্ডালিজম হয়েছিল আপনারা প্রত্যেকেই দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের কোনো বিষয় কেন তুলে ধরলো না? প্রশ্ন অনেক থাকবে, প্রশ্নগুলো আছেও। প্রশ্নগুলো এই জন্যে থাকবে যে এখনো তদন্ত শেষ হয়নি, এখনো বিচার প্রক্রিয়া শেষ হয়নি। আর একটা জিনিস থাকবে, ওই গোয়েবেলস থিওরির মতো নিজের তথ্য প্রমাণগুলো যেগুলো নিজেরা পেশ করতে চাইছেন বা প্রমাণ করতে চাইছেন সেগুলোকেই সঠিক বলে তুলে ধরা। দেখুন, একের পর এক তথ্য প্রমাণ সেগুলো তো দেখিয়েছিল যে আরজি কর শুধু না, পুরো স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কি পরিমাণ দুর্নীতির একদম ঝাঁতা কলে পড়ে আছে স্বাস্থ্য ব্যবস্থাটা। দেখানো হয়েছিল যে কিভাবে পুলিশ যেটা বলছে, টালা থানা যেটা বলছিল, সেগুলোর মাঝখানে ফাঁক থেকে গেছিল। আর শাসক কি বলেছিল? শাসক বলে গেছিল তারা যেটা বলছে সেটাই ঠিক, অর্থাৎ কোথাও কিচ্ছু নেই। তারা মনে করেছে সন্দীপ ঘোষ তিনি দোষী নন, যত দুর্নীতির অভিযোগই আসুক দোষী নন। সেই জন্যই তো তিনি পদত্যাগ করার পরেই তাকে আরেকটা জায়গায় চাকরি দেওয়া হয়েছিল, বহাল করা হয়েছিল। চাকরি ছেড়ে দিয়েছেন, তাকে তুলে নিয়ে গিয়ে চাকরি দেওয়া হয়েছিল। শাসক আর সরকার কঠিন পরিস্থিতিতে যেগুলো বলেছিল, আজ কি তাহলে সেগুলোই প্রমাণিত? শাসকের কথাগুলোই সত্য বলে প্রমাণিত? দেখুন, প্রমাণিত সত্য আর দোষী প্রমাণিত, এর ফারাকের গভীরতাটা বুঝে নিতে হবে। সহজভাবে বোঝার চেষ্টা করছি। শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, সেটা তার নতুন করে প্রমাণ করার দরকার নেই। খোদ পর্ষদ, শাসক দল, এমনকি সরকার পর্যন্ত দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছে। এবার দুর্নীতি তো হয়েছে, করেছেটাকে সেটা তো প্রমাণিত হয়নি। এবার সরকারের কেউ দুর্নীতি করা আর সরকার দুর্নীতি করা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। সেই তফাৎটা ঘোচাতেই তো পার্থ চট্টোপাধ্যায়কে গচাং ফু করা হয়েছিল। দল এবং মন্ত্রিত্ব সব কিছুর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পার্থকে। অনুব্রত মণ্ডলের মতো বাঘের মতো ফিরে আসার অপেক্ষা করা হয়নি পার্থর ক্ষেত্রে। খেয়াল করে দেখুন, এবার সেই পার্থ আবার জামিনের দোরগোড়ায় এসে পৌঁছলে দরজা তো পেরোবেন, দলের পরে সসম্মানে ফিরে আসবেন না তো। এখানে কিন্তু একটা নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে, কারণ ওই একটা ছোট্ট ক্যাচ, বিচার এখনো শেষ হয়। আরেকটা ক্যাচ, তিনি এখন দলের কাছে কতটা প্রয়োজনীয়, নাকি ইতিমধ্যে যে সমস্ত বিভিন্ন ধরনের অভিযোগ বা
ঘটনা তাকে কেন্দ্র করে ঘটেছে বা লোকজন যেগুলো বিশ্বাস করতে শুরু করেছেন, সেটা তার শরীরের ওজনটা কতটা বাড়িয়েছে, তিনি কতটা ওজনদার হয়েছেন। এবার পার্টি যদি মনে করবে কি মনে করবেন, এটাও একটা বড় প্রশ্ন, যে এই ওজনদার ব্যক্তিকে দলে নিলে সে ওজনটা দলের পক্ষে একটু বেশি হয়ে যাবে কি না, যাতে দল ডুবতে পারে, নাকি মনে করবে যে এটা এমন কিছু ব্যাপারই না, এটা কলার উঁচিয়ে বলার ব্যাপার, আমরা ছেড়ে দিয়েছিলাম, প্রমাণ করতে বলেছিলাম, পারোনি, ফিরিয়ে নিলাম, কারণ সব ঝুট হ্যায়। আর এখান থেকে একটা নজিরবিহীন হতাশা দেখলাম। আর জানেন তো, এই প্রথম এটাই হচ্ছে সব থেকে অভূতপূর্ব জিনিস। এই প্রথম এজেন্সির হাতে, দেখুন, ধৃত কারোর জামিনের খবরে যারা অভিযোগ করেছিলেন, যাদের কোথাও গিয়ে গোটা বিষয়টার সাথে একটা আত্মিক যোগ, একটা মানসিক যোগ তৈরি হয়েছিল, তাদের হতাশ হওয়ার কারণ আছে। জুনিয়র ডাক্তাররা যেরকম সন্দীপ ঘোষ বা টালা থানার ওসির তার জামিনের খবরে হতাশ হয়ে পড়েছেন। কিন্তু এই প্রথম, ইন্টারেস্টিং পার্টটা এখানে, এই প্রথম এজেন্সির হাতে ধৃত কারোর জামিনের খবরে শাসকের মোরাল এতটা ডাউন হতে দেখলাম। দিল্লিতে ইডি কেসে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা নিয়ে আমি কিছু বলবো না। আই এম ভেরি ডিসহার্টেন। যে কোনো বন্দির একটা অধিকার আছে জামিন চাইবার। এবার কিছু ক্ষেত্রে সেই আবেদন মঞ্জুর হয় না, কিছু ক্ষেত্রে মঞ্জুর হয়। তো সংশ্লিষ্ট বন্দির এবারের যে জামিনের আবেদন, সেটা সর্বোচ্চ আদালত মঞ্জুর করেছেন। এ ব্যাপারে দলের তরফে কোনো মন্তব্য নেই, তার কারণ এটা কোর্টের বিষয়, কোর্টের সিদ্ধান্ত। কেউ হতাশ আর কেউ কোর্টের সিদ্ধান্ত বলে দূরে সরিয়ে রাখছেন। মানে পার্টির যে সিদ্ধান্ত, অর্থাৎ দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত, সেটা বহাল থাকবে কি না সেটা অবশ্য এক্ষুনি বলাটা মুশকিল, কারণ ওই কোনো কিছুই কনস্ট্যান্ট না, জানেন তো, যে কোনো জিনিস যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। ফলে আমরা কোনো কিছুতেই আজ অবাক হই না। অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। অপ্রত্যাশিতের প্রত্যাশা যদি আপনি সারাক্ষণ করতে থাকেন, কখনো চমকাবেন না। এটাই কিন্তু এখন বেঁচে থাকার ক্যাচ লাইন, একদম মূল মন্ত্র। বিবিধের মাঝে মিলন মহান। এই যে এই চারপাশে যা যা ঘটলো আজকের দিনটায়, সেটা দেখে এটাই তো বলতে হবে, তাই না? আর এত কমন বিভিন্ন ক্ষেত্রে দেখালাম, তার মধ্যে আনকমনটা কোথায়? আরজি করে জামিন আর শিক্ষা দুর্নীতিতে জামিন, এত কমনের মাঝে একটা দুরন্ত আনকমন বিষয়, সেটাও তো রিয়াকশনের। আরজি করের জামিনে উচ্ছ্বাস আর পার্থর জামিনে হতাশা। কুণাল ঘোষ যেভাবে সন্দীপ ঘোষের জামিনে প্রতিক্রিয়া দিলেন, তার সিকিভাগ আনন্দ যদি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে দেখা যেত, তাহলে মনে হতো যে না, গোটা বিষয়টা এক সুরে বাঁধা। এবার এই প্রতিক্রিয়ার ভাগ, মানে বিবিধ প্রতিক্রিয়া, এটা দেখে যদি আপনারা বুঝতে চেষ্টা করেন যে তাহলে কি কোথাও ওটা সত্যিই মিথ্যে ছিল। তিলোত্তমার ক্ষেত্রে কোনো অন্যায় হয়নি, যে অন্যায় করেছে সে ধরা পড়ে গেছে। আর সেখানে সন্দীপ ঘোষ একদম ধোয়া তুলসী পাতা ছিলেন। তার কোনো এই যাবতীয় স্বাস্থ্যক্ষেত্রে যা যা মানে দুর্নীতির কথা উঠেছে, সে পরীক্ষা থেকে শুরু করে জিনিসপত্র থেকে শুরু করে যা যা ওগুলো নিয়ে যে ভুল ছিল, সেটা প্রমাণিত হওয়াতেই এত আনন্দ। তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যে বিষাদ, সেটা কি এই জন্যে যে শিক্ষাক্ষেত্রে যা যা অভিযোগ উঠেছিল সেগুলো এবার মানে কোথাও গিয়ে সেটাও একইভাবে মিথ্যে প্রমাণিত হয়ে যাক, এটা সরকার চায় না। মানে সরকার নিজে অন্তত বিশ্বাস করে যে শিক্ষাক্ষেত্রে কিছু না কিছু গণ্ডগোল হয়েছিল। দেখুন, আরজি কর মামলায় সন্দীপ ঘোষের জামিনে তিলোত্তমার বাবা মা বলেছেন তারা হতাশ। পার্থর জামিনের কথা শোনার পর সে একই শব্দ কেন ফিরহাদ হাকিম বা কোথাও গিয়ে ওই কুণাল ঘোষের সুরে পাওয়া যাবে? সব খাড়ি খারক, কিন্তু সব খারক খাড় নয় কেন? ছোটবেলা সেই কঠিন চ্যাপ্টারটা মনে আছে তো? আজ মনে হচ্ছে
সব হতাশাই কষ্টের, কিন্তু সব কষ্ট হতাশার নয়, কিছু হতাশা দলীয় সমীকরণেরও। পার্থ চট্টোপাধ্যায় একমাত্র সর্বোচ্চ নেতা যার পাশে দল কখনো দাঁড়ায়নি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে বাকি নেতাদের মতো সেই কেন্দ্রীয় এজেন্সি ধরেছিল। এবার একে একে সবাই ছাড়া পাচ্ছে, শাসক তৃণমূল কলার তুলে বলছে, দেখলেন তো বলেছিলাম এগুলো সব কেন্দ্রের প্রতিহিংসা। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে সেটা জোর দিয়ে বলা মানে রাজনীতির অঙ্কে ক্লিনচিট দেওয়া। পার্থকে যদি ক্লিনচিট দিতে হয় তাহলে তো ফের মহাসচিব পদটা তার জন্য আবার তৈরি করে সেখানে সিংহাসনটা এইভাবে বসিয়ে দিতে হয়। আচ্ছা, মহাসচিব যদি নাও হয়, অ্যাটলিস্ট সিনিয়র নেতা হিসেবে তাকে তো দলে নিয়ে নিতে হয়। তিনি পদত্যাগ করেননি, আর আদালত বলে দিয়েছে যে যতদিন না দোষী প্রমাণিত হচ্ছেন আপাতত তিনি ওই বিধায়ক তো থাকবেনই। ফলে তিনি যদি পুরোদস্তুর রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত হয়ে যান, আটকানো যাবে? আচ্ছা, সেক্ষেত্রে মানে তিনি কোন ব্যানারে এই মুহূর্তে জনসেবা করবেন জামিন পেয়ে যখন বেরোবেন? খুব ইন্টারেস্টিং পরিস্থিতি। অন্তত রাজনৈতিক বাধ্যবাধকতাতেও পার্থকে খানিকটা সাম্রাজ্য ফিরিয়ে দেওয়ার মানেটা কী হবে বুঝতে পারছেন? ফিরহাদ হাকিম প্রাক্তন শিক্ষা আর শিল্পমন্ত্রীকে একসময় সহকর্মী বলতে লজ্জা পেয়েছিলেন, ফের তাকে তাহলে কোথাও গিয়ে সহকর্মী সতীর্থ বলতে হবে, মানতে হবে। কুণাল ঘোষ আরজিকর কাণ্ডের ওই মানে প্রবল মানে দুর্যোগময় সময় একা কুম্ভের মতো গড় রক্ষা করেছেন, সেই তিনিও পার্থ চট্টোপাধ্যায়কে যা খুশি বলে এতদিন অ্যাটাক করেছেন। জামিনের পর ফিরে এলে তিনি কী করবেন? ওয়েলকাম নোট গাইবেন নাকি ক্ল্যাশ অফ টাইটান্স হবে? সেখান থেকেই খানিকটা ইডির প্রতি হতাশাটা বেরিয়ে এসছে। এই একমাত্র ঘটনা দেখলাম, একই সঙ্গে সাধারণ মানুষেরও হতাশা, রাজনৈতিক নেতাদেরও হতাশা, বিরোধীদেরও হতাশা, শাসকেরও হতাশা, সবই একটা এজেন্সিকে কেন্দ্র করে। তবে এই ঘটনায় আরও একটা নজিরবিহীন ব্যাপার দেখছি। একটা ব্যাপার হলো যে এই সাধারণত জামিন যে পায় তাকে শর্ত দেয় আদালত, এক্ষেত্রে তদন্তকারীকে শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে সাক্ষী প্রমাণ, তাদের বয়ান সব কিছু নিতে হবে, তারপর জামিন হবে, যাতে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা না থাকে। বিধায়ক থাকলেও মন্ত্রিত্ব পাবেন না পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা, এই যে এইভাবে নিশ্চিত করে বলে দেওয়া হলো যে যাবতীয় তথ্য প্রমাণ বয়ান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, এটার মাধ্যমে কি তদন্তকারীদের আলটিমেটাম দেওয়া হলো? জানি না। একটা মামলার ফল বা একটা মামলার প্রভাব অন্য মামলাতেও পড়ে কি না সেটাও জানি না। এমনিতেই ইডির মামলায় জামিন হলেও সিবিআই মামলায় বন্দি পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু তাও এবার তো তিনি হতাশার বদলে খানিকটা হলেও আশা দেখবেন, কারণ সেখানেও তো এই রায়ের প্রভাব তো খানিকটা হলেও পড়বে। তবে একমাত্র পার্থ চট্টোপাধ্যায় বাদে সব পক্ষই দেখলাম কোনো না কোনো ক্ষেত্রে হতাশ। এটা সচরাচর দেখা যায় না, কিন্তু একজনকে দেখতে পাইনি, অর্পিতা মুখোপাধ্যায়, যাকে পার্থবাবুর বান্ধবী বলে দাবি করা হয়েছিল, তিনিও কি হতাশ? এটা 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 জানাটা দরকার। আর আরেকটা ছোট্ট বিষয় জানার দরকার, ওই যে মানে দেখুন জামিন হয়ে গেল, এরপর তো আরও গলার জোর বাড়িয়ে তারা বলতেই পারবেন তারা নিরপরাধ, তারা কিচ্ছু করেননি। তার মানে যদি নিরপরাধ হয়, যা যা করেছেন সমস্ত কিছু বৈধ। আমাদের জানার আগ্রহ জাস্ট একটাই, যে টাকার পাহাড়টা দেখা গেছিল, যেটাকে না অর্পিতা না পার্থ চট্টোপাধ্যায় সবাই বলেছিল ওটা আমার নয়, এবার কি কেউ বলবেন ওটা আমার? অবশ্যই নজিরবিহীন, কারণ এই 2 মাসের মধ্যে অনেক কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে করতে বলা হয়েছে। মানুষকে বিভিন্ন জামিনের শর্ত দেওয়া হয়, এখানে প্রসিকিউশনকে শর্ত দেওয়া হলো, এবং প্রসিকিউশনকে এই 2 মাসের মধ্যে এই সম্পূর্ণ জিনিস কমপ্লিট করতে বলা হলো। যদি এগুলো কমপ্লিট নাও করেন তাও কিন্তু উনি 1 তারিখে রিলিজ হবেন। পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি পাওয়ার পরে, মানে জামিন পাওয়ার পরে ফিরহাদ হাকিম মহাশয় কেন এত হতাশ হয়ে গেলেন, এটা তো উনিই জবাব দিতে পারবেন।
আমরা জানি উনি কেন হতাশ হলেন। এভিডেন্স থাকার পরেও 2 বছর ধরে ইডি সিবিআই ঠিক কোন খিচুড়ি পাকিয়েছেন যার জন্য এখন মহামান্য কোর্টকে তাকে জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। বিচার ব্যবস্থা যেন মাকড়সা জালের মতো, প্রভাবশালীরা ছাড়া পেয়ে যাবে এবং আমাদের মতো যারা গরিব ঘরের সন্তানরা তারা শেষ পর্যন্ত নিয়োগের দরজা কখনোই হয়তো খুলতে পারবো না। বিচারের বাণী নিভৃতে কাঁদে, তো আমরা দেখেছি একে একে সকলেই জামিন পেয়ে গেছেন। আজকে মূল কিংপিন পার্থ চ্যাটার্জিও জামিন পেয়ে গেলেন। 90 দিন সময় দেওয়া হয়েছে, যতদূর আমরা জানতে পেরেছি তার মধ্যে চার্জশিট দিতে হবে। চার্জশিট দিলে পরে অবশ্যই তিনি দোষী প্রমাণিত হবেন, জেলের ভেতরে থাকবেন। সবার মধ্যে এরকম হতাশা দেখে না সেই সিরাজদৌল্লার কথা মনে পড়ে যাচ্ছে, মানে বাস্তব না, নাটকের মঞ্চের সিরাজ। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, নাটকের বিশুদ্ধ বাংলা এই সংলাপটা যার মুখ থেকে বেরোতো, বাস্তবে সেই সিরাজদৌল্লার শরীরে এক বিন্দু বাঙালি রক্ত ছিল না। তিনি তুর্কি এবং আরবি বংশোদ্ভূত ছিলেন, কিন্তু বংশে কি আসে যায়। প্রথমত সিরাজ এই বাংলার নবাব ছিলেন, আর দ্বিতীয়ত নাটকে তার মুখে এই ডায়ালগটা যিনি দিয়েছিলেন সেই শচীন্দ্রনাথ সেনগুপ্ত আদ্যপান্ত বাঙালি ছিলেন। পাশাপাশি মানে নাটক লেখার পাশাপাশি শচীন্দ্রনাথ সেনগুপ্ত সাংবাদিকতাও করতেন। শচীন্দ্রনাথের জন্ম বাংলাদেশের খুলনা জেলার সেনহাটি গ্রামে। তার বাবা সত্যচরণ সেনগুপ্ত ছিলেন বিপ্লবী প্রফুল্ল চাকির বন্ধু। শচীন্দ্রনাথের লেখা নাটক এপার বাংলায় মাধ্যমিকের সিলেবাসে আছে। কেন এতগুলো কথা বললাম? কারণ এইখানেই তো যাবতীয় গোল। ইউনুসের বাংলাদেশ কি বাঙালি হিন্দুর লেখা নাটক ছুঁয়ে দেখবে? তার থেকেও বড় কথা, ওপার বাংলায় প্রফুল্ল চাকি বা শচীন্দ্রনাথ সেনগুপ্তর মতো গুণী বাঙালি হিন্দুর কদর আর কি আছে? কদিন আগেও ফরহাদ মাজহারের মতো 2-1জনের কথা শুনে কিন্তু মনে হচ্ছিল সবাই তো বাঙালি, নিশ্চয়ই মননে এপার ওপার এক প্রগতিশীল কেউ থাকবেন না। হয় নাকি বাঙালিরা চিরকাল এখনও, যে জন্য বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো এই ভাবনা চিন্তার কোথাও গিয়ে শরিক তো ওপার বাংলার বাঙালিরাও। মনে হতো, জানেন তো, মনে হতো যে নিশ্চয়ই ওই বললাম হতাশার মধ্যেও ছোট্ট ছোট্ট কিছু কিছু আশা লুকিয়ে থাকে। হতাশা শব্দটার মধ্যে যেহেতু আশা রয়েছে, ওরকম মনে হতো ওপারেও নিশ্চয়ই শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এখনও আছেন। আর তার মধ্যে যখন ফরহাদ মাজহারকে দেখলাম, যিনি ওই মোহাম্মদ ইউনুসের ডাকা বৈঠকে তারই সামনে দাঁড়িয়ে মুখের ওপর চিন্ময় কৃষ্ণ দাসের মতো হিন্দুকে সন্ত বলে দিলেন, কেন সনাতনীদের ওখানে ডাকা হলো না, তাহলে এই বৈঠকের কি মানে সেই প্রশ্ন তুলে দিলেন। অথবা পরিষ্কার বলে দিতে পারলেন যে সংখ্যালঘুদের ওপরেই যে অত্যাচার চলছে সেটা সত্যি, এবং তার ফলে গোটা বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ছিচিৎকার চলছে। তখন মনে হয়েছিল আছেন, এরাই ভরসা। মুশকিল হচ্ছে আজকের দিনটা না সব উল্টো হওয়ার দিন। আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, তিনি একজন সন্ত, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি। এতগুলো মানুষ মারা গেল, এতগুলো ছেলে পঙ্গু হয়ে রয়েছে, সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদের কাজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। এই কথাগুলো যখন শুনেছিলাম, বিশ্বাস করুন ফরহাদ মাজহারকে সিরাজদৌল্লা বলে ভেবেছিলাম, যিনি চোখের সামনে বাংলাদেশের ভাগ্যাকাশে এই দুর্যোগের ঘন ঘটা দেখে চিন্তিত। জাতির সৌভাগ্য সূর্য পদ্মার জলে অস্ত যাচ্ছে বলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মনে হচ্ছিল কি জানেন, মোহাম্মদ ইউনুস কত বড় আহম্মক যে ফরহাদ মাজহারের মতো মুক্তমনা বুদ্ধিজীবীকে এই সাজানো নাটকে পার্ট দিয়েছিলেন। বাংলাদেশের বাঙালির মনন, বাংলাদেশের বাঙালির বুদ্ধিবৃত্তির ওপর সিরিয়াসলি বলছি, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আবেগ যেগুলো যেগুলো ছিল, যেগুলো অস্বীকার করতে পারি না আজও, সেগুলো আবার পুনরুজ্জীবিত হয়ে গেছিল
ফরহাদ সাহেবের কথায় মনে হচ্ছিল কেউ না কেউ তো আছেন, ওখানে আছেন, তিনি সত্যি কথাটা ঠিক জায়গায় জোর গলায় বলতে পারেন। বললাম দিনটা পুরো উল্টো ঘটার সেই সমস্ত আশায় আজ জলকে ঢেলেছেন জানেন ফরহাদ মাজার নিজে। দুদিন আগে যিনি বলেছিলেন লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে, সংখ্যালঘুদের নির্যাতনের খবরে বাংলাদেশের নামে গোটা বিশ্বজুড়ে ছিছি হচ্ছে, সেই তিনি বুঝিয়ে দিলেন বাংলাদেশের সংখ্যাগুরু বাঙালির বোধ বুদ্ধির ওপর ভরসা রাখাটা বোকামো। দেশপ্রেম এক জিনিস, দেশপ্রেমী সবাই, এবং একজন দেশপ্রেমীকে আরেকজন দেশপ্রেমী সম্মান করবে। কোনো বাংলাদেশি যদি তার নিজের দেশ সম্পর্কে গর্বিত হন, তিনি নিজের দেশের সম্মান রক্ষার্থে কোনো কিছু করেন, আমরা যারা গর্বিত ভারতীয় তারা তাকে সম্মান করব, তার বোধ বুদ্ধি চিন্তাভাবনাকে অবশ্যই সম্মান করব। কিন্তু যদি দেখেন সে দুটো নেই, গোটা কিছুর বদলে একটা অদ্ভুত কি বলবো উদার চিন্তা তো বলা যাবে না, আর যেটা পড়ে রইল সেটাও তো উন্মাদনা, বোধ বুদ্ধি সবটাই তার মানে আসলে মোহাম্মদ ইউনূসের কাছে আপাতত বন্ধক দেওয়া। মোহাম্মদ ইউনূস তাকে ওই সভায় এনে ভুল কিছু করেনি, ওটাও নাটকেরই পার্ট ছিল। লোকের কাছে উল্টো মতকে তিনি কতটা প্রতিষ্ঠা করতে দেন, চোখের সামনে দেখতে দিয়েছিলেন লোকজনকে। মোহাম্মদ ইউনূস কতটা সহ্যশীল সহনশীল, তার বিরুদ্ধ মতকে তিনি কখনো অসম্মান করেন না, তাদেরও বক্তব্য রাখার সুযোগ দেন। সুতরাং তার বিরুদ্ধে কোথাও গিয়ে এই রকমভাবে অভিযোগ যে সংখ্যালঘুদের প্রতি তিনি অত্যাচার করছেন বা আওয়ামী লীগের প্রতি অত্যাচার করছেন, এগুলো সব মিথ্যে। বিরোধীদের প্রতিও তার যথেষ্ট সহানুভূতি রয়েছে, সহনশীলতা রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এরা সবাই ওই বললাম বোধ বুদ্ধি এখন মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসের কাছে গচ্ছিত রেখেছেন, বন্ধক রেখেছেন, আর মোহাম্মদ ইউনূস সেগুলো মৌলবাদীদের কাছে গচ্ছিত রেখেছেন। হীরক রাজার মগজ ধোলাই যন্ত্রে কৃষক শ্রমিক ছাত্র শিক্ষকের মগজ ধোলাইয়ের মন্ত্র ছিল। ঢাকার ইউনূস রাজের দরবারে কি কবি বুদ্ধিজীবীর মগজ ধোলাইও হচ্ছে? এখানকার গণ অভ্যুত্থানের তিনি নির্বাচিত একজন ব্যক্তি। এ পুরো সরকার, যেটা অন্তর্বর্তী সরকার, রক্ত দিয়ে আমরা তাদেরকে নির্বাচিত করেছি, এটা পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে। হীরকের রাজা ভগবান থুড়ি ইউনূস সাহেবকে প্রায় ভগবানের আসনে যিনি বসাচ্ছেন, যিনি পশ্চিমবঙ্গের মানুষের কি করা উচিত সেটা বলে দিচ্ছেন, তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ সম্পর্কে কি বলছেন? যখনই কোন একটা এই সনাতন ধর্মাবলম্বীদের উপর যখন আক্রমণ হয়, সে হিন্দু আকারে আক্রমণ হয়, এটা তো ঠিক না। সে ছাত্রলীগ করেছে, সে তো এর আগেও একটা খুনি সন্ত্রাসী ভূমিকা সে পালন করেছে, তো তাকে আপনারা হিন্দু আকারে প্রচার করছেন, কিন্তু তার যে সন্ত্রাসী ভূমিকা ছিল গত 15 বছর, এটাকে আপনারা উপেক্ষা করছেন। কিন্তু একটা নিরীহ সনাতন ধর্মাবলম্বী তার উপর যদি আক্রমণ হয়, যেহেতু সে হিন্দু বলে, অবশ্যই বলবেন এটা কি ঘটেনি? অবশ্যই ঘটেছে। আমরা কি তাকে রক্ষা করার জন্য ছুটে যাইনি, ছুটে যাচ্ছি না? অর্থাৎ যারা মার খাচ্ছেন, যারা মরছেন, তারা বেশিরভাগই হাসিনার সমর্থক, আওয়ামী লীগের কর্মী। তার বাইরে হাতে গোনা হিন্দু আক্রান্ত হচ্ছে বলে যিনি দাবি করছেন, যিনি বলছেন সংখ্যালঘুদের পাশে তারা দাঁড়াচ্ছেন, সেই ফরহাদ মাজহার চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং তার আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে কি বলছেন? একটু ভেতরে কথা বলি, যদি সরকারের দিক থেকে তাকিয়ে থাকেন, তারা কিন্তু চিন্ময় দাসকে তারা কিন্তু জামিন দেওয়ার জন্য তারা কিন্তু তৈরি ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের কেউ কেউ ব্যক্তিরা তারা ভেবেছেন যে তাদের বীরত্ব প্রকাশ করাটা তাদের একটা বিরাট কাজ হয়ে দাঁড়িয়েছে। আর ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্যের দায় কার? যে কোনো রাষ্ট্র তার নিরাপত্তার কথা, যে কোনো রাষ্ট্র যদি সম্ভাব্য আগ্রাসনের যদি দেখে যে দিল্লির মধ্যে আসলে একটা সম্ভাব্য আগ্রাসনের হুমকি তৈরি হয়েছে, তাহলে কি আমাদের অধিকার নেই আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য? যাকে ভাবুক বলে চেনে বাংলাদেশ, যাকে মুক্তমনা বলে সম্মান করে পশ্চিমবঙ্গ, সেই ফরহাদ মাজহার পশ্চিমবঙ্গের বাঙালিদের নাকি কোনো ভবিষ্যৎই দেখতে পাচ্ছেন না। দিল্লির বাইরে তো আপনাদের নিজস্ব কোনো বাঙালির তো কোনো কন্ট্রিবিউশন নেই,
তো এইখানে আপনারা কি করবেন আগামী দিনে? আপনাদের কি ভবিষ্যৎ বলুন? আপনাদের একমাত্র ভবিষ্যৎ যদি বাংলাদেশকে গড়ে তুলতে পারি, অবশ্যই তার সঙ্গে সঙ্গে সমৃদ্ধি। আমরা তো কখনো আপনাদেরকে ভুলিনি, আমাদের মনে রেখেছে 47-এ কতটা তৈরি করেছে। এটা তো কোনো হিন্দু তৈরি করেনি, কলোনিয়াল আমলের এটা একটা হিস্ট্রি। এই ইতিহাসকে নতুন করে আমাদেরকে পাঠ করতে হবে। ঝুলি থেকে কি তাহলে বেড়াল বেরিয়েই পড়ল? মৌলবাদীদের মতো অখণ্ড বাংলাদেশের স্বপ্ন দেখছেন নাকি ফারহাদ মাজার, নাকি তাদের মতো ধর্মীয় সুরসুরিও দিচ্ছেন? ভারত তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, ভুলে যাবেন না। ভারত যদি আজকে পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত হয়, ভারত 1 নাম্বার মুসলিম দেশ। দেখুন, ফারহাদ মাজারের জন্ম 47-এর 6ই আগস্ট বেঙ্গল প্রেসিডেন্সির নোয়াখালীতে। ফারহাদ মাজার কোন ইতিহাস পড়েছেন জানি না, কিন্তু আমরা যে ইতিহাসটা পড়েছি সেই ইতিহাস বলে 1946 সালের 10ই অক্টোবর নোয়াখালীতে গণহত্যা শুরু হয়েছিল এবং সেই হিংসা থামাতে পায়ে হেঁটে ঘুরেছিলেন মহাত্মা গান্ধী। ফারহাদ মাজার বলছেন, সংখ্যালঘু হিন্দুরা যেখানে আক্রান্ত হচ্ছেন সেখানে তারা ছুটে যাচ্ছেন। তিনি কি ব্রাহ্মণবাড়িয়ায় গেছেন? সেই ব্রাহ্মণবাড়িয়া যেখানে কিছুদিন আগে এক ভারতীয় বাসে হামলা হয়েছে, যেখানে বেছে বেছে ভারতীয় ছাত্রছাত্রী বা ওই বাসের যাত্রী এদের খুনের হুমকি দিয়েছে মৌলবাদীরা। যে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বেলগড়িয়ার সায়ন দাস, এবং বুধবার যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে এসে থেমেছিল বিএনপির লং মার্চ, গতকাল সেই বিএনপির নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেছিলেন ভারতের বিরুদ্ধে লড়ার জন্য তারা বাংলাদেশের সব নাগরিককে অস্ত্র প্রশিক্ষণ দিতে চান। এই হাফিজউদ্দিনের কথাকেই তো সমর্থন করেছেন ফারহাদ মাজারও। এবার প্রশ্ন হচ্ছে, হাফিজউদ্দিন আহমেদ না 71-এর আগে পাকিস্তানের সেনায় কাজ করতেন? ফারহাদ মাজার তো খান সেনাদের পল্টনে ছিলেন না, তাহলে তিনিও কি করে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তুলছেন? 71-এর পর ভারত সামরিকভাবে যেখানে বাংলাদেশের মাটিটা স্পর্শ পর্যন্ত করেনি, সেখানে এরকম ছায়ার সাথে যুদ্ধ করে হাত পা ব্যথা করার প্রচেষ্টার মধ্যে কিন্তু একটা বার্তাই স্পষ্ট, তলায় তলায় বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজকর্ম শুরুর রাস্তা খুঁজছে। মুখোমুখি যুদ্ধে এঁটে উঠবে না বুঝে অস্ত্র শিক্ষা দিয়ে জঙ্গি বানাতে চাইছেন তরুণদের, যেমনটা মৌলবাদীরা করে। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে, ওই মৌলবাদীদের সঙ্গে ফারহাদ মাজারের মতো কবি দার্শনিকের কথা যখন মিলে যাচ্ছে, তখন বাংলাদেশের জন্য সত্যি সত্যি আশা করার আর খুব একটা কিছু পড়ে থাকছে না। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানি, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ফলে আমাদের অবশ্যই একটা শক্তিশালী সেনাবাহিনী দরকার এবং আমাদের প্রত্যেকের সৈনিক হতে হবে। এটা ছাড়া আমরা দিল্লিকে মোকাবেলা করতে পারবো না। শুরু করেছিলেন শেখ হাসিনা দিয়ে, যদিও তাতেই তখনই বোঝা গেছিল যে বিরোধীদের বিরুদ্ধে তাদের সহনশীলতাটা ঠিক কী পরিমাণ, যেখানে বিরোধী হলেই তাদের খতম করার, রক্তাক্ত করার, অত্যাচার করার অধিকারটা ন্যায়সঙ্গত বলে যারা মনে করেন তাদের কাছ থেকে এর থেকে বেশি অবশ্য কিছু আশাও করা যায় না। এবং এটাও পরিষ্কার, বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা যে খুব বেশি দিন আর টিকছে না সেটা বলাই বাহুল্য। তবু একটা কথা বলবো, জানেন তো, এন্ড অফ দ্য ডে বাঙালি তো, ওরাও বাংলা ভাষায় কথা বলে, বাঙালির মনন অন্যরকম। যদি সত্যি সত্যি বাংলাদেশকে বাংলাদেশের মতো করে তুলে ধরতে চান, তাহলে এই ছায়াযুদ্ধটা বন্ধ করে এবং দেশটাকে ভুল দিকে চালনা করার থেকে এই ফারহাদ মাজারদের বিরত থাকতে হবে। ফারহাদ মাজারদের কিন্তু বহু দেশের বহু মানুষ অন্য চোখে দেখেন, তার দেশের মানুষজনও দেখেন, ফলে তাদের একটা অন্যরকম প্রভাব আছে। ফলে তিনি যদি ভুল পথে চালিত করেন, তাহলে তিনি অন্য দেশের কি করবেন না করবেন সে তো ভুলে যান।
নিজের দেশের সর্বনাশ যে করবেন সেটা তিনি নিশ্চিন্ত থাকতে পারেন। Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন।